আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারজানা তানি। সেনা হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ নিহতের পরিবার ও দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতার মৃত্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে আইএসপিআর ক্যাম্প কমান্ডার সহ সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহারের কথা জানিয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা জীবননগর থেকে ওমর ফারুকের সহযোগিতায় লিওন আজাদের রিপোর্ট। সোমবার রাত 10টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় ডাবলুর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শামসুজ্জামান ডাবলুকে আটক করে স্থানীয় একটি কক্ষে নেয় সেনাবাহিনী। এরপর রাত 12:30টার দিকে অসুস্থ অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু তার পরিবারের দাবি, আটক করার পর তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাকে পিতাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। আমি আমার আব্বুর হত্যার বিচার চাই। ভালোভাবে ডেকে হাসতে হাসতে ডেকে নিয়ে গিয়েছে, ডেকে নিয়ে গিয়ে তাকে মারা হয়েছে। আশেপাশে কাউকে যেতে দেয়নি। ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন এবং তাদের দাবি, এটা মৃত্যু নয়, এটা হত্যা। যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার কার্য সম্পন্ন না করবে, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শামসুজ্জামান ডাবলুর এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হত্যার প্রমাণ পেলে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন জেলা প্রশাসক। আমি দায়িত্ব নিচ্ছি, যদি দেখা যায় যে এই সুরতালের রিপোর্ট এবং এই পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় যে হত্যাকাণ্ড, আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে, দোষীদেরকে ছাড়া হবে না। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোক বিবৃতিতে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা শুভ নয় এবং তিনি সেনা প্রধানের হস্তক্ষেপও চেয়েছেন। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে আইএসপিআর জানিয়েছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লিওন আজাদ, আরটিভি। আগামী নির্বাচন হবে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্বাচন, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রযাত্রা নির্ধারণ হবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, ধর্মকে ব্যবহার করে জান্নাতের কথা বলে যারা ভোট চাইছে তারা জনগণকে বিভ্রান্ত করছে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নিজ নির্বাচনী আসন কক্সবাজারের চকরিয়ায় মহিলা দলের কর্মী সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী সংসদে এমন আইন প্রণয়ন করা হবে যার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। সুতরাং আমরা আগামী নির্বাচনকে মনে করি এই জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামী নির্বাচন এই জাতির বাক বদলে দেবে, এই জাতির গণতন্ত্র দৃঢ়ভিত্তির উপর দাঁড়াবে, তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে। বলেন, বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায় যে সংসদে প্রশংসার ফুলঝুরি নয়, বরং মানুষের কথা বলা হবে। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে কোনো নৃত্য গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেই সংসদে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, সেই সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, বিভিন্ন উপহার দিয়ে যারা জনগণকে বিভ্রান্ত করছে তারা নির্বাচনী আচরণ লঙ্ঘন করছে।
ওনারা ওয়াজ করছেন আল্লাহ তাআলা খুশি হবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে, এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। এর আগে ফুলদিয়ে পিরোজপুর সংসদীয় ৩ আসনের জাতীয় পার্টি জেপির ৬০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সেলিমা রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন নয়, নির্বাচন কমিশনের অনুরোধেই উত্তরাঞ্চল সফর বাতিল করেছেন তারেক রহমান। ইসি বলছে, বিএনপির মতো অন্য রাজনৈতিক দলগুলো এমন শিষ্টাচার দেখালে এবারে নির্বাচনী পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো হবে। বিশেষজ্ঞরা তারেক রহমানের এই সিদ্ধান্তকে তার দূরদর্শিতা হিসেবে দেখছেন। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে গেল ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ সময় দেশে কড়া নাড়ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আচরণবিধি মেনেই ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়া সহ উত্তরাঞ্চলের ৯ জেলায় ৪ দিনের সফরের সিদ্ধান্ত নেন তারেক রহমান। তবে নির্বাচন কমিশনের অনুরোধে ১১ জানুয়ারির এই সফর বাতিল করেন তিনি। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রচার শুরু হওয়ার আগে নির্বাচনী আচরণ বিধিমালায় ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণে কোনো বাধা নেই। তারপরেও জনদুর্ভোগ এড়াতে তারেক রহমানকে এই সফর বাতিলের অনুরোধ করে কমিশন। পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। শান্তি শৃঙ্খলা এবং যানজট, রাস্তাঘাটের অবস্থা সব কিছু মিলিয়েই এটি করা হয়েছে। এরকম রাজনৈতিক দল সবাই যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, অটোমেটিকই নির্বাচনী পরিবেশ অন্যান্য সময়ের তুলনায় ভালো থাকবে। নির্বাচনী আচরণবিধির কোনো বাধ্যবাধকতা না থাকলেও কমিশনের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে তারেক রহমানের সফর বাতিলের বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। একটা মারপিটের চান্স থাকে, একটা সিকিউরিটি হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক কিছু চান্স থাকে। ইলেকশনের আগে ইলেকশন কমিশনের জন্য যেটা সামাল দেওয়া একটু কঠিন হবে, সেটা আমি তারেক রহমান যেটা বুঝতে পেরে যে তারা এটাকে বাদ দিয়েছেন, আমি মনে করব যে অনেক হ্যাজার্ডস থেকে দেশ, ইলেকশন কমিশন এবং তারা নিজেরাও বাঁচতে পেরেছেন। আমাদের নির্বাচনকে নিয়ে সামনে অনেক রকম আশঙ্কা, সেই আশঙ্কাটাকে যত কমিয়ে আনা যায় ততই চ্যালেঞ্জ মোকাবেলার সুবিধা হবে। সব পক্ষের সহযোগিতায় এবারের নির্বাচনকে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে গড়ে তোলার তাগিদ এই বিশেষজ্ঞের। অল দ্য পলিটিক্যাল লিডার্স এবং নির্বাচন কমিশন সব স্টেক হোল্ডারদের যে তারা যেন এটাকে একটা এক্সাম্পলারি ইলেকশন হিসাবে আমাদের সামনে করেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর রাষ্ট্রকে জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব কাঠামোয় রূপান্তর করার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় জামায়াত জোটে যোগ দেয়ায় ক্ষমা চান এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। প্রশাসনের কথা আমি আগেই বলেছি, ওনারা বহুমাত্রিক জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD, যেখানে আগামী সংসদ নির্বাচনের নাগরিক ইস্তেহার নিয়ে আলোচনা হয়। উঠে আসে নানা বিষয়। CPDর ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে দল সরকার গঠন করবে তাদের প্রধান দায়িত্ব হবে রাষ্ট্রকে জবাবদিহিতামূলক ও নাগরিক বান্ধব কাঠামোয় রূপান্তর করা। ক্রমবর্ধনশীল যুগান্ত দলিল এবং এটা আমরা আগামী দিনে নজরদারিতে রাখবো এবং সেই নজরদারির জন্য আমরা রিফর্ম ট্র্যাকার অলরেডি করেছি। সবার সঙ্গে সঙ্গে অগ্রগতির মূল্যায়ন করব, এটার তাৎক্ষণিক প্রভাবকে বিচার করব এবং এর ভিতর দিয়ে এটা আমরা আপনাদের সাথে আবার নতুন আলোচনার ভিতরে নিয়ে যাব। আগামী ভোটে নির্বাচিত হতে পারলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে বললেন জামাত প্রার্থী সাইফুল আলম খান। বাংলাদেশে মাইনরিটি এবং মেজরিটি এই শব্দটা আমরা উঠিয়ে দিতে চাচ্ছি। যে ভাই কোন বাংলাদেশের নাগরিক, তারা সকলে বাংলাদেশের নাগরিক, তারা কেউ মাইনরিটি মেজরিটি আমাদের চিহ্নিত করা উচিত না। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেয়ায় ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ক্ষমা প্রার্থনা, আপনারা জানেন যে আমরা একটা নতুন রাজনীতির
নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, কিন্তু শেষ তো পুরানো বন্দোবস্তের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হয়েছে। সদ্য এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের কারণ তুলে ধরেন তাসনিম জারা। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়, এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে দল থেকে সরে এসেছে বলে উল্লেখ করেন তিনি। যে প্রত্যাশাগুলো আমরা এতক্ষণ শুনেছি এবং আপনারাও সারা বাংলাদেশ ঘুরে যেটা দেখে এসেছেন, দ্যাট ইজ ভেরি রিয়েল। People want change and people don't want to go back to the old ways of muscle and money politics. So whichever force will be able to embody that, people are looking for that, and that মানে অনেকগুলো সীমাবদ্ধতা অবশ্যই আছে বিদ্যমান ব্যবস্থায়, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান ব্যবস্থা is not being able to deliver. There is a big gap, and whoever is able to close that gap will win the hearts of people. জনগণের প্রতি আস্থা তৈরির দায়িত্ব রাজনীতিবিদদের বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনীতিবিদদের উপর আস্থা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের, এটা তার কেউ করতে পারবে না। তারা নিজেরা না বুঝে, আপনি তো বক্তৃতা দিয়ে সেটা বোঝাতে পারবেন। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান, আপনি যে অ্যাকাউন্টেবল হবেন এই কথাটা আমি কেন বলছি? এত কথা বলতে আমি একটা কথা গুরুত্ব দিচ্ছি অ্যাকাউন্টেবিলিটির উপর, এবং অল থ্রু অ্যাকাউন্টেবিলিটির যে প্রসেসটা উইদিন দ্য পার্লামেন্ট, ইনসাইড দ্য পার্লামেন্ট, আউটসাইড দ্য পার্লামেন্ট, অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য কি ইস্যু হিয়ার। দেশের মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। যেসব রাজনৈতিক দল তা ধারণ করতে পারবে না, তাদের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই বলে জানান খসরু। শাকিবুর রহমান, RTV, ঢাকা। আসন্ন ত্রয়োদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ কার্যালয়ে জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্টসের সাথে অনুষ্ঠিত বৈঠকে আশা প্রকাশ করে তিনি বলেন, এবারে নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশাও করেন জামায়াত আমির। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনে ৭০ জনের আপিল শুনানিতে ৫৩টি আপিল মঞ্জুর হয়েছে, বাতিল হয়েছে ১৭টি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ আপিলকারীদের। আর তাদের দাবি, আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ভূমিকা আরও জোরদার করতে হবে। সাদিয়া কানিসকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ৫ দিন ব্যাপী সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম শেষে শুরু হয়েছে শুনানি কার্যক্রম। সিদ্ধান্ত জানতে মঙ্গলবার সকাল থেকেই নির্বাচন কমিশনে ভিড় করেন আপিলকারীরা। এদিন ২ ভাগে ৭০ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ৫৩ জনের আপিল মঞ্জুর করেছে ইসি, আর নানা কারণে ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। তবে নামঞ্জুর করাদের মধ্যে ২ জন প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকবে। তারা অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নিয়ে, পাশাপাশি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও জানান তারা। জনগণের নিরাপত্তা বিধান করা। আপিল নামঞ্জুর হওয়া প্রার্থীদের দাবি, তাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কেউ একজন এটার মধ্যে কিছু একটা করেছে। এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না। আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসলে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে। আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। এদিকে গত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনে সহযোগিতা করায় জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা তা একান্তই দলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তাদের প্রত্যেককে বুঝতে হবে এদেশের সকলে নাগরিক, সকলের ভোট করার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। এই অধিকার তাদের কাছ থেকে কেউ নিয়ে নিতে পারে না, সুপ্রিম কোর্টও পারবে না। রাকিব হাসান, RTV, ঢাকা।
আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বডি অন ক্যামেরার ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বরাদ্দ অর্থ থেকে প্রয়োজন অনুযায়ী ক্রয় করার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পে স্কেল দিতে কাজ করছে পে কমিশন। এই সরকার দিতে পারবে কিনা কমিশনের রিপোর্টের উপর নির্ভর করবে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে জ্বালানি তেলের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে, কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানি দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি আরেকটা হলো, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ করা হয়েছে। পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন তারা। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিসিবিকে অনুরোধ করেছে আইসিসি। তবে নিরাপত্তার ইস্যু তুলে এখনও অনড় বিসিবি। মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির পূর্ব নির্ধারিত সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় ক্রিকেট বোর্ড। আরও জানাচ্ছেন মুমসাদ দিনুরি। টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র 25 দিন। তবে শিডিউলে ভারত থেকে 4টি ম্যাচের ভেন্যু অন্য দেশে সরানোর বিষয়ে সমাধান মেলেনি এখনও। মুস্তাফিজ ইস্যুতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার চলমান টানাপোড়েনে ভরসা অগত্যা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এই ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে মঙ্গলবার একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আইসিসি। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাব না। এদিকে এ বিষয়ে নিজেদের অবস্থানে এখন অনড় বিসিবি। লক্ষ্য খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা। তবে সম্ভাব্য সমাধান বের করতে আলোচনা চালিয়ে যাবে উভয় পক্ষ। আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। পজিটিভ বাংলাদেশ পজিটিভ অবস্থানে আছে, অবশ্যই পজিটিভ অবস্থানে। সময় তো আর বেশি নাই, তাহলে দেখি দ্রুত এর মধ্যেই ব্যবস্থা হবে আর কি। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। জি সময় কম, এটা ওরাও জানে, খুব দ্রুত ব্যবস্থা হবে। আর কিছু বলা যাচ্ছে না, মানে আলোচনা ওপেন আছে। জানুয়ারির প্রথম সপ্তাহে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের দাবির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এরপরই নিরাপত্তা উদ্বেগের কথা মাথায় রেখে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা। টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশের ভূখণ্ডে 9 বছরের শিশু হুজাইফা আফনান আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোকে তলব করেছে ঢাকা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে বিনা প্ররোচনায় বাংলাদেশে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা। বাংলাদেশ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত পারাপারের ঘটনা বন্ধ করতে তাদের পুরো দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সময় মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো আশ্বস্ত করেছেন, তার সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। শিশু সুরক্ষা ও অপহৃত শিশুদের উদ্ধারে মুন অ্যালার্ট চালু করল সিআইডি। দুপুরে সিআইডি সদর দপ্তরের কনফারেন্স সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে সিআইডি প্রধান সিবকাতুল্লাহ জানান, সবার সহযোগিতায় শিশু অপহরণ বন্ধ করা যাবে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের বন্ধু হতে চায়। দেশের একটি শিশুও যেন অপহৃত না হয় তার জন্য মুন অ্যালার্ট কার্যকর ভূমিকা রাখবে, যেটির মাধ্যমে সকল স্টক হোল্ডার শিশু সুরক্ষা ও অপহৃত শিশুদের উদ্ধারে অবদান রাখতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি। এছাড়া সিআইডি মানব পাচার রোধে কাজ করছে। এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে সিআইডি নানা কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান সিআইডি প্রধান। আমরা এটি চাই যে পুলিশের পাশাপাশি আপনারাও আসেন। এটি কিন্তু পুলিশের একার কাজ না। সমাজে যে নষ্ট খেলা, যে কাজগুলো, যে অপরাধ প্রবণতা, যেটা এটাকে সবাই মিলে কিন্তু আমাদের বাংলাদেশ, ওইরকম একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখতে হবে। শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, শিশুদেরকে চালান করে দেওয়া, সেক্স ট্যুরিজম, প্রচুর কিছু কিন্তু আপনার পাশেই হচ্ছে। কিন্তু
আমরা যদি একটু অ্যালার্ট হই, আমরা এই ধরনের ক্রাইম, এই ধরনের নষ্ট খেলাগুলোকে বন্ধ করবো। রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালীর এক মাদ্রাসায় 8 বছরের শিশু শিক্ষার্থীকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, বলাৎকার চেষ্টা বা অনৈতিক কাজ দেখে ফেলায় মুদ্দাসিরকে হত্যা করা হয়েছে। 21 ডিসেম্বর হত্যা মামলা হলেও মূল অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমান সহ অন্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানায় পরিবারটি। আর শিশুটি আত্মহত্যা করেছে জানিয়ে অভিযুক্ত আনিসুর অভিযোগ অস্বীকার করেছেন। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এয়ার বাদল। 3 বছর আগে 5 বছর বয়সে শিশু মুদ্দাসিরকে মাদ্রাসাটিতে ভর্তি করে তার পরিবার। মাদ্রাসাটিতে থেকেই নিহতের সময় তার বয়স হয় 8 বছর। গত 20 ডিসেম্বর মাদ্রাসার 4র্থ তলায় শিক্ষকদের টয়লেটে জানালার গ্রিলের সাথে মেলে মুদ্দাসিরের ঝুলন্ত মরদেহ। ছবিতে দেখা যায় মুদ্দাসিরের পা মেঝে ছুঁয়ে আছে, পাশে একটি প্লাস্টিকের টুল। এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমান, শিক্ষক ইনচার্জ হাফেজ মাওলানা জহুরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ উল্লাহ সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুদ্দাসিরের বাবা। বলেন, তার শিশুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মাওলানা আনিসুর রহমান সে অনৈতিক কাজ করতেছে, আমার ছেলে দেখে ফেলছে, এমনকি আমার ছেলেরও বলৎকারের চেষ্টা করছে। হ্যাঁ, যে চেষ্টা করার পরে আমার ছেলে রাজি না অথবা চিল্লাচিল্লি করছে, তখন তাকে গলায় টিপ মারা হয়েছে। ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান শিশুটির মা। বলেন, গলা চেপে হত্যা করা হয়েছে, নখের দাগ ছিল তার ছেলের গলায়। আমার ছেলেকে আপনারা গলা টিপে মারছেন, এই যে নখের দাগ বসে গেছে। তখন প্রিন্সিপাল সাহেব বলল যে আচ্ছা আমরা এটা তদন্ত করব, আপনি শান্ত হন, যারা এরকম নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাচ্ছে। একই মাদ্রাসায় অধ্যয়নরত মুদ্দাসিরের বড় ভাই মাদ্রাসাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। আমি যখন প্রথম পড়ি তখনই এরকম কিছু ঘটনা ঘটছিল যে ছাত্রের সাথে বলৎকার উস্তাদরা এরকম করতো। প্রায় একই ধরনের মন্তব্য করেন মাদ্রাসাটির সাবেক শিক্ষক। শারীরিক খেদমতগত বলৎকারের কাজ করতো এবং আগেও যারা শিক্ষক ছিল যারা তারাও এরকম ধরছে। পুলিশ এবং অভিভাবক গিয়ে দেখেন টয়লেটের দরজা আগে থেকেই খোলা। শিক্ষকরা বলেন, ড্রিল মেশিন দিয়ে দরজা ফুটো করে দেখেন ঝুলন্ত মুদ্দাসির। এরপর একজন দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলেন। মাদ্রাসাটিতে অনৈতিক অপরাধের বিষয়টি অস্বীকার করেন তারা। আমরা মাজহুল, এই বিষয়ে আমরা জানি না। এই ঘটনার সাথে এই যে অভিযোগগুলো করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। মাদ্রাসাটির প্রিন্সিপাল প্রধান অভিযুক্ত আনিসুর রহমানও সব অভিযোগ অস্বীকার করেন। অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা। আমরা সত্যের পক্ষে, যদি আমাদের এখানে কোনো দুর্বলতা থাকে আমাদের বিচার হবে। পুলিশ জানায় তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। মাদ্রাসাটি সিসি ক্যামেরার আওতায় থাকলেও কোনো ধরনের ফুটেজ পাওয়া যায়নি। এয়ার বাদল, RTV, ঢাকা। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং RSA অ্যাডভাইজরি লিমিটেডের মধ্যে স্ট্র্যাটেজিক বিজনেস অ্যাডভাইজরি বিষয়ে চুক্তি সই হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং RSA অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও CBO KM আওলাদ হোসেন, DMD ও CTO ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং DMD ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবির, FCS সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের CMSME বিজনেসের মজবুত ভিত তৈরিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরামর্শক হিসেবে কাজ করবে RSA অ্যাডভাইজরি লিমিটেড। এন্টায়ার ট্রান্সফরমেশন প্রজেক্টটাকে ডিজাইন অ্যান্ড লিড টুল ট্রান্সফরমেশন স্টেজ। আমরা এখানে বেঙ্গল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভসদের সাথে কাজ করব। SME ব্যাংকিংটা কীভাবে আমরা পরিচালিত করব, আগামী 5 ইয়ার্সের মধ্যে আমরা কোথায় নিয়ে যাব, বিশেষ করে 3 বছরের জন্য একটা এগ্রিমেন্ট স্বাক্ষর করলাম। আমরা ওনাদের সাথে সহযোগিতার মাধ্যমে একসাথে আমরা SME ব্যাংকিংটাকে ব্যাংকিং সেক্টরে একটা নতুন জায়গা নিয়ে যাওয়ার জন্য আমরা এই কার্যক্রম আজকের থেকে আমাদের শুরু হয়ে গেল ইনশাল্লাহ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।